হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল 8 ম্যাথামেটিক্স ইন বেঙ্গলি। আমি আক্তার হাজারি গণিত দশম শ্রেণী অধ্যায় 12 গোলক স্ফেয়ারে পৃষ্ঠা 1 থেকে সমাধান করব। প্রতি বছর আমরা মেলা থেকে তাল পাতার হাত পাখা কিনে আনি, বাড়িতে ওই হাত পাখাগুলি ব্যবহার করি। কিন্তু স্কুলে যাওয়ার পথে ছোট হাত পাখা থাকলে সুবিধা হয়, তাই আমরা ঠিক করেছি বাড়ির পড়ে থাকা পিচবোর্ডের সাহায্যে হাত পাখা তৈরি করব। আমার ভাইয়ের বন্ধু সুজিত অনেকগুলি ছোট বড় গোলাকার পিচবোর্ডের চাকতি নিয়ে এসেছে। আমার ভাই একটি পিচবোর্ডের গোলাকার চাকতির সমান 2 ভাঁজ করে দুটি অর্ধবৃত্তাকার চাকতি কেটে নিল। একটি চাকতির ব্যাস বরাবর একটি কাঠি আটা ও কাগজ দিয়ে আটকে দিল ও পাশের ছবির মতো হাত পাখা তৈরি করল। 1 নম্বর, কিন্তু ওই কাঠিটিকে কেন্দ্র করে যখন ভাই অর্ধবৃত্তাকার চাকতিটি ঘোরাচ্ছে, তখন অনেকটা বলের মতো ঘনবস্তু তৈরি হচ্ছে দেখছি। একে কি বলা হয়? এভাবে অর্ধবৃত্তাকার চাকতির ব্যাস সাপেক্ষে চাকতিটি ঘোরালে বলের মতো দেখতে যে ঘনবস্তু দেখতে পাই সেটি হলো গোলক বা স্ফেয়ার। বুঝেছি, গোলকের তল বলের তলের মতো, অতএব গোলকের একটি তল হবে যা বক্রতল হবে। আমরা সুজিতের আনা গোলাকার চাকতির সাহায্যে খুব সহজে অনেকগুলি হাত পাখা তৈরি করলাম এবং প্রত্যেককে একটি করে হাত পাখা নিয়ে নিলাম। এবার আমরা ঠিক করেছি বাড়িতে ব্যবহৃত গোলক আকারের ঘনবস্তুগুলি খুঁজি। আমার বোন একটি বড় গোলাকার চামড়ার বল এনে দিল, কিন্তু এই গোলাকার চামড়ার বল তৈরি করতে কতটা পরিমাণ চামড়া লেগেছে কিভাবে পাবো? অর্থাৎ গোলকের বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফল কিভাবে পাবো? হাতে কলমে চেষ্টা করি। গোলকের সমগ্রতলই হবে বক্রতল। হাতে কলমে গোলকের বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি। 1 নম্বরে একটি গোলাকার বল নিলাম এবং দুটি উলম্ব পিচবোর্ডের মধ্যে পাশের ছবির মতো বলটিকে রেখে বলটির ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক, যেখানে ব্যাসের দৈর্ঘ্য d একক নির্ণয় করলাম। ব্যাসের দৈর্ঘ্য d একক নির্ণয় করেছি। 2 নম্বরে বলটির উপরে একটি পিন দিয়ে আটকে দিলাম। এবার 3 নম্বর, পিনটিতে দড়ি আটকে পাশের ছবির মতো এমনভাবে জড়িয়ে দিলাম যাতে কোনো অংশ ফাঁকা না থাকে এবং দড়ির কোনো অংশ জড়ানো দড়ির ওপরে না থাকে। পরের পেজ। এইবার 4 নম্বর, দড়ির শুরু ও শেষ প্রান্ত দুটি চিহ্নিত করলাম। 5 নম্বরে মোটা সাদা আর্ট পেপারে r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধের বেশ কয়েকটি বৃত্ত অঙ্কন করলাম। পাশে কয়েকটি বৃত্ত অঙ্কন করলাম। 6 নম্বর, এবার প্রতিটি বৃত্তাকার ক্ষেত্র ওই একই রকম দড়ি দিয়ে পাশের ছবির মতো ভরাট করলাম। দেখলাম 4টি বৃত্তাকার ক্ষেত্র ভরাট করার পরে দড়ি শেষ হয়েছে। অতএব গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 4 ইন্টু r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধে বৃত্তের ক্ষেত্রফল হবে। 4টি বৃত্তের r একক ব্যাসার্ধের 4টি বৃত্তের ক্ষেত্রফল হবে 4 পাই r² বর্গ একক। অতএব গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হবে 4 ইন্টু পাই r², r একক ব্যাসার্ধের একটি বৃত্তের ক্ষেত্রফল।
চারটি বৃত্তের ক্ষেত্রফল 4 ইন্টু পাই আর স্কোয়ার। অতএব গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হবে 4 পাই আর স্কোয়ার বর্গ একক। অতএব হাতে কলমে পেলাম গোলকের বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফল কার্ভ সারফেস অর হোল সারফেস এরিয়া 4 পাই আর স্কোয়ার। বুঝেছি। আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধে চামড়ার বল তৈরি করতে 4 পাই আর স্কোয়ার বর্গ একক চামড়া লাগবে। প্রয়োগ 1, যদি বলটির ব্যাস 42 সেমি হয় তবে বলটিতে কতটা চামড়া আছে হিসাব করি। বলটির ব্যাস দেওয়া আছে 42 সেমি, অতএব বলটির ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। বলটির ব্যাসার্ধ হবে 42/2 ইকুয়াল 21 সেন্টিমিটার। অতএব বলটির সমগ্র তলের ক্ষেত্রফল 4 ইন্টু আর স্কোয়ার, আর 21 তার হোল স্কোয়ার একক বর্গ সেন্টিমিটার ইকুয়াল 4 ইন্টু পায়ের মান 22/7, 21 তার হোল স্কোয়ার 21 ইন্টু 21 বর্গ সেন্টিমিটার। এরপরে আমরা কাটাকুটি করে দেখব কত হচ্ছে। 7/23 কাটলে 3 পাবো। 4 3 12, 22 ইন্টু 21 বর্গ সেন্টিমিটার। 22 ইন্টু 21 করলে 1 ইন্টু 2 2, 2 ইন্টু 1 ইন্টু 2 2 হবে, 2 ইন্টু 2 4, 2 ইন্টু 2 4। এরপরে আমরা অ্যাড করব, 2 নেমে গেল, 4 2 6 হলো, 4 নেমে গেল। তার সঙ্গে 12 গুণ আছে, আবার 12 গুণ করব। 2 ইন্টু 2 4, 2 ইন্টু 6 12, 2 ইন্টু 4 8, আর হাতে 1 ছিল 9। 1 ইন্টু 2 2, 1 ইন্টু 6 6, 1 ইন্টু 4 4। এরপরে অ্যাড করলে আমরা পাবো 4 2 ইন্টু 2 4, 9 6 5, 4 আর হাতে 1 5, 5 5 4 4 ইকুয়াল 5544 বর্গ সেন্টিমিটার। অতএব বলটিতে 5444 বর্গ সেন্টিমিটার চামড়া আছে। প্রয়োগ 2, লোহার পাতের তৈরি একটি গোলকের ব্যাস 14 সেন্টিমিটার। গোলকটিকে রং করতে প্রতি বর্গ সেন্টিমিটারে 2.5 টাকা হিসাবে কত খরচ পড়বে হিসাব করি, নিজে করতে হবে। প্রয়োগ 2, গোলকের ব্যাস 14 সেন্টিমিটার, অতএব গোলকের ব্যাসার্ধ হবে অর্ধেক। অতএব গোলকের ব্যাসার্ধ 14/2 সেন্টিমিটার ইকুয়াল 7 সেন্টিমিটার। অতএব গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 4 পাই ইন্টু আর স্কোয়ার 7 তার হোল স্কোয়ার বর্গ সেন্টিমিটার ইকুয়াল 4 ইন্টু পায়ের মান 22/7, 7 স্কোয়ার 7 ইন্টু 7 বর্গ সেন্টিমিটার। 4 ইন্টু 22 88 ইন্টু 7 বর্গ সেন্টিমিটার। 88 ইন্টু 7 8 6 8 7কে 56, 6 হাতে রইল 5, 8 7কে 56, 56 5-এ 61, 616 বর্গ সেন্টিমিটার। গোলকটিকে রং করতে হবে, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। অতএব গোলকটিতে রং করতে 1 বর্গ সেন্টিমিটারে খরচ হয় 2.5 টাকা। অতএব 616 বর্গ সেমিতে খরচ হয় 2.5 ইন্টু 616 টাকা। এরপর আমরা কাটাকুটি করব। ইকুয়াল 250, দশমিকটা তুলে দিলে নিচে 100 লিখতে হবে, ইন্টু যেমন 616 আছে তেমন 616 লিখেছি। এরপর কাটাকুটি করব, 0 0 কেটে গেল, 5 5-এ 25, 5 2-গুণে 10, 2 308-এ আমরা 616 পাবো। 5 308-এ গুণ করলে আমরা পাবো 1540, 8 5-এ 40, 5 3-এ 15।
অতএব গোলকটিকে রং করতে খরচ হবে 1540 টাকা। 2 নম্বরে ওই গোলাকার বলটি যদি নিরেট পাথরের বল হতো তবে ওই বলের কতটা পরিমাণ পাথর থাকবে কিভাবে পাবো? গোলকের আয়তন নির্ণয়ের মাধ্যমে পাবো। গোলকের কতটা পরিমাণ পদার্থ আছে তা নির্ণয় করতে হলে গোলকটির আয়তন নির্ণয় করতে হবে। গোলকের আয়তন 4/3 r³ ঘন একক। গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক হলে গোলকের আয়তন হবে 4/3 r³ ঘন একক। বুঝেছি। r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধে নিরেট পাথরের বলে পাথর আছে 4/3 r³ ঘন একক। বুঝেছি। r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধে নিরেট পাথরের বলে পাথর আছে 4/3 r³ ঘন একক। প্রয়োগ 3 14 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট গোলাকার নিরেট পাথরের বলে কতটা পরিমাণ পাথর আছে হিসাব করি। গোলাকার নিরেট পাথরের বলের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? 14/2। যেহেতু ব্যাস বলে দেওয়া আছে 14 সেন্টিমিটার, তাহলে 14/2 সেন্টিমিটার 7 সেন্টিমিটার। অতএব গোলাকার নিরেট পাথরের বলে পাথর আছে, আমরা আয়তন নির্ণয় করব। আয়তনের সূত্র 4/3 r³ ঘন সেন্টিমিটার। 4/3 মান 22/7 ইন্টু আর 7 তার হোল কিউব। এরপরে আমরা হিসাব করব। অতএব গোলাকার নিরেট পাথরের বলে পাথর আছে 4/3 ইন্টু 22/7 ইন্টু 7 তার হোল কিউব ঘন সেন্টিমিটার। 4/3 ইন্টু 22/7 ইন্টু 7 হোল কিউব ঘন সেন্টিমিটার ইকুয়াল 4/3 ইন্টু 22/7 7 কেটে গেল। তাহলে 4 ইন্টু 22 88, 7 ইন্টু 7 49/3 যেমন আছে লিখেছি ঘন সেন্টিমিটার। 88 ইন্টু 49 আমরা গুণ করব। 8 9 72 2 হাতের হলো 7, 8 9 72 আর 7 দিয়ে 79, 4 8 32 2 হাতের হলো 3, 4 8 32 আর 3 35। এরপর যোগ করলে আমরা পাবো 2 নেমে গেল, 9 আর 2 11 1 হাতের হলো 1, 7 5 12 1 13 3 হাতের হলো 1, 3 আর 1 4। 3 দিয়ে ভাগ করলে আমরা পাবো 3 1 3, 1 বিয়োগফল 3 নেমে গেল, 3 4 12 বিয়োগ করলে 1 নামবে, পাশে 1 নেমে গেল, 3 3 9 বিয়োগ করলে 2 নামবে, পাশে 2 ছিল, 2 নেমে গেল, 3 7 21, তাহলে 22 মাইনাস 21 বিয়োগ করলে আমরা পাবো 1। তাহলে আমরা পেলাম 1437 1/3 ঘন সেন্টিমিটার। 1437.13 ঘন সেন্টিমিটার গোলাকার নিরেট পাথরের বলে পাথর আছে। পরের প্রশ্ন। প্রয়োগ 4 0.7 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কোনো পাথরের গোলাকার বল চৌবাচ্চার জলে ডোবালে কতটা পরিমাণ জল অপসারিত হবে হিসাব করে লিখি। গোলাকার পাথরের বলটির ব্যাসার্ধ 0.7 ডেসিমিটার। অতএব গোলাকার পাথরের বলটির আয়তন হবে, কেন আমরা আয়তন লিখছি, তার কারণ বলটিকে চৌবাচ্চার জলে ডোবালে যে পরিমাণ জল অপসারণ করবে তা গোলকের বলটির আয়তনের সঙ্গে সমান হবে। গোলাকার বলটির আয়তনের সঙ্গে সমান হবে। অতএব গোলাকার পাথরের বলটির আয়তন 4/3 ইন্টু 7 তার হোল কিউব 0.7 তার হোল কিউব ঘন ডেসিমিটার ইকুয়াল 4/3 যেমন আছে, 5 মান 22/7
0.7 তার হোল কিউব 0.7 ইন্টু 0.7 ইন্টু 0.7 ঘন ডেসিমিটার। দশমিকটা তুলে দিলে নিচে 10, দশমিক তুলে নিচে 10, দশমিক তুলে নিচে 10। 2 দুগুণে 4, 2 5-এ 10, 2 5-এ 10, 7 7-এ কেটে গেল, 2 11-য় 22, 2 5-এ 10। তাহলে 11 ইন্টু 77 49 হবে। 11 ইন্টু 7 ইন্টু 7, 11 ইন্টু 7 ইন্টু 7 49, 5 ইন্টু 5 ইন্টু 5 125 ইন্টু 3। 11 ইন্টু 49 আমরা গুণ করে পাবো 9, 1 9-এ 9, 1 4-এ 4, 1 9-এ 9, 1 4-এ 4, যোগ করলে পাবো 9, 9 9 4-এ 13, 3 হাতে হলো 1, 4 1-এ 5, 539। নিচে 125 ইন্টু 3 গুণ করলে আমরা 375 পাবো। 3 5-এ 15, 5, 3 দুগুণে 6, 1-এ 7, 3 1-এ 3 ঘন ডেসিমিটার। এরপরে এই ঘন ডেসিমিটার থেকে আমাদেরকে ঘন ডেসিমিটার থেকে আমাদেরকে ঘন সেন্টিমিটারে লিখতে হবে। 1 ঘন ডেসিমিটার সমান 1000 ঘন ডেসিমিটার। এই 1 ঘন ডেসিমিটার সমান 1000 ঘন সেন্টিমিটার। তাই 1000 দিয়ে গুণ করে দিয়েছি, তারপর কাটাকুটি করছি। 5 20, 5 দুগুণে 10, তাহলে 200, 5 200, 1000। নিচে কাটলে 5 7-কে 35, 5 5-এ 25, 75। আবার 5 দিয়ে কাটলে 5 4-এ 20, 40 হলো। 5 দিয়ে কাটলে নিচে 75-কে 15 হলো। আবার 5 দিয়ে কাটবো, 5 3-এ 15, 40-কে কাটলে 5 8-কে 40। তাহলে আমরা পেলাম 539 ইন্টু 8/3। 539 ইন্টু 8 আমরা গুণ করে পাবো 8 9 72-এ 2 হাতে রইল 7, 8 3-এ 24, 24 7-এ 31, 31-এর 1 হাতে রইল 3, 8 5-এ 40, 7 3-এ 43, 4312/3 যেমন আছে ঘন সেন্টিমিটার। এবার 3 দিয়ে ভাগ করে আমরা দেখব 3 একে 3, বিয়োগ করলে 1 হবে, 3 পাশে ছিল নেমে গেল, 3 4-এ 12, বিয়োগ করলে 1 পাবো, পাশে 1 ছিল নামিয়ে দিলাম, 3 3-কে 9, 9 আছে কত দিলে 11 পাবো, 2 দিতে শেষে 2 ছিল, 2 নেমে গেল। 3 7-কে 21, তাহলে 22 মাইনাস 21 ইকুয়াল 1। আমরা পেলাম 1437 1/3 ঘন সেন্টিমিটার। 1437.13 ঘন সেন্টিমিটার। অতএব গোলাকার পাথরের বলটি জল অপসারিত করবে 1437 1/3 ঘন সেন্টিমিটার এই পরিমাণ জল অপসারিত করবে। যেহেতু চৌবাচ্চাটির জলে গোলাকার পাথরের বলটি সম্পূর্ণ নিমজ্জিত করলে বা ডোবালে যে পরিমাণ জল অপসারণ করবে তা গোলাকার পাথরের বলটির আয়তনের সমান। 5-এর প্রয়োগ 5, যদি কোনো গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল
ক্ষেত্রফল 2464 বর্গমিটার হয়, 2464 বর্গমিটার হয়, তবে ওই গোলকের আয়তন কত হবে হিসাব করে লিখি। আয়তন নির্ণয় করতে হবে। আয়তনের সূত্র আমরা জানি 4/3 ঘন একক। তাহলে আর নির্ণয় করতে হবে। সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে, এখান থেকে আমরা আর এর মান নির্ণয় করব। তাহলে আমরা ধরি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য r মিটার। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল আমরা জানি 4πr² বর্গ মিটার হবে। যেহেতু মিটার দেওয়া আছে তাই শর্তানুসারে লিখতে পেরেছি 4πr² = 2464। বা দিয়ে 4 ইন্টু পায়ের মান 22/7 ইন্টু r² ইকুয়াল 2464, বা r² ইকুয়াল 2464 ইন বাই 4 ইন্টু 22/7, ফার্স্ট ইন্টু লাস্ট সেকেন্ড ইন্টু থার্ড করলে 2464 ইন্টু 7/22 ইন্টু 4। আমরা কাটাকুটি করলে পাবো 28 ইন্টু 7। এই 28, 4 7 28, 4 ইন্টু 7, তাহলে 7 ইন্টু 7, 7 স্কোয়ার ইন্টু 4, আমরা পেলাম 7 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার। অতএব r ইকুয়ালস টু প্লাস √7 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইকুয়াল 7 ইন্টু 2 ইকুয়াল 14। অতএব ওই গোলকের আয়তন 4/3 পাই r³ হবে, ঘন মিটার হবে এককটা। আর এর মান বসিয়ে দেব, ইকুয়াল 4/3 পায়ের মান 22/7 ইন্টু আর এর মান 14 ইন্টু 14 ইন্টু 14, যেহেতু 14 ঘন 14³ এত ঘন মিটার। আমরা কাটাকুটি করলে আমরা এর মান পাবো 11,498.67 ঘনমিটার। 3 নম্বর, আমার পড়ার ঘরের টেবিলে একটি পেপার ওয়েট ছিল। আমার বোন পেপার ওয়েট নিয়ে এসে স্কেল দিয়ে তার ব্যাসার্ধ মাপছে। দেখছি ওই পেপার ওয়েটটি একটি নিরেট অর্ধেক গোলাকার ঘনবস্তু, যা ড্যাশটি সমতল। নিরেট অর্ধ গোলাকার ঘনবস্তুর একটি সমতল হবে যা বৃত্তাকার, আর একটি বক্রতল হবে। তাই এখানে লিখব একটি সমতল ও একটি বক্রতল। এই অর্ধগোলাকার ঘনবস্তুর বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অর্ধেক, তাই ইকুয়াল হাফ ইন্টু গোলকের বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল হাফ ইন্টু 4πr² বর্গ একক। যেহেতু গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr², 2 4 কাটাকুটি করলে আমরা 2πr² বর্গ একক পাবো। অতএব এই অর্ধগোলাকার ঘনবস্তুর বক্রতলের ক্ষেত্রফল 2πr² বর্গ একক, যেখানে আর অর্ধগোলাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক, যেহেতু অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক, এবং এই নিরেট অর্ধগোলাকার ঘনবস্তুর সমতলের ক্ষেত্রফল πr² বর্গ একক। সমতলটি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল πr² বর্গ একক হয়, যেখানে বৃত্তের ব্যাসার্ধ হবে r একক। তাই ওই নিরেট অর্ধগোলাকার ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল ইকুয়াল πr² বর্গ একক। বুঝেছি ওই নিরেট অর্ধগোলাকার ঘনবস্তুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে হিসাব করব। এখন নিরেট অর্ধগোলাকার ঘনবস্তুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক, সমগ্র তলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল যোগ বৃত্তের ক্ষেত্রফল সমতলটির ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল আমরা আগে পেয়েছি 2πr², বৃত্তাকার সমতলের ক্ষেত্রফল প্লাস πr² বর্গ একক ইকুয়াল 3πr² বর্গ একক। অতএব নিরেট অর্ধগোলকের
সলিড হেমিস্ফিয়ার সমতলের সমগ্র তলের ক্ষেত্রফল 3πr² বর্গ একক হবে। অতএব নিরেট অর্ধগোলকের অর্থাৎ সলিড হেমিস্ফিয়ারের সমগ্র তলের ক্ষেত্রফল হবে 3πr² বর্গ একক। প্রয়োগ 6, যদি একটি অর্ধগোলকার নিরেট ঘনবস্তুর ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার হয় তবে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। আমরা এইমাত্র দেখলাম যে অর্ধগোলাকার নিরেট ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল 3πr²। ঘনবস্তুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার দেওয়া আছে। অতএব আমরা লিখতে পারবো সমগ্র তলের ক্ষেত্রফল 3π × 14 দ্বারা হোল স্কোয়ার বর্গ সেন্টিমিটার, যেহেতু সেন্টিমিটার একক আছে লিখতে পারবো ইকুয়াল 3 × 5-22/7 × 14 × 14 বর্গ সেন্টিমিটার। আমরা কাটাকুটি করব। আমরা কাটাকুটি করলে আমরা পাবো 7 × 2 = 14, তাহলে 3 × 2 × 22 × 2 × 14, 6, 3 × 2 6, 3 × 2 6, 6 × 2 12, হাতে রইল 1, 6 × 2 12, হাতে 1 13, তাহলে 136 × 14, বা আমরা 3 × 2 6, 3 × 2 6, 66 × 2 × 14 আমরা পাবো 66 × 28 বর্গ সেন্টিমিটার। তাহলে 66 × 28 বর্গ সেন্টিমিটার আমরা গুণ করব। 8 × 6 = 48, 8 হাতে রইল 4, 8 × 6 = 48, আর 4 = 52, 2 × 6 = 12, 2 হাতে রইল 1, 2 × 6 = 12, 1 = 13, যোগ করলে 8 নেমে গেল, 2 × 2 = 4, 5 × 3 = 8, 1 নেমে গেল। তাহলে 1848 1848 বর্গ সেন্টিমিটার হবে সমগ্র তলের ক্ষেত্রফল। অর্ধগোলাকার নিরেট ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল হবে 1848 বর্গ সেন্টিমিটার। প্রয়োগ 7 নিজে করব। প্রয়োগ 7 কি দেওয়া আছে? অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে যদি 173.25 বর্গ সেন্টিমিটার পাত লাগে তবে ওই বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। নিচে করতে হবে। প্রয়োগ 7, মনে করি অর্ধগোলাকৃতি বাটির মুখের ব্যাসার্ধ r একক, r সেন্টিমিটার ধরে নিতে হবে, যেহেতু একক দিয়ে দেওয়া আছে সেন্টিমিটারে। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাদেরকে বাটিটির মুখের ব্যাসার্ধের দৈর্ঘ্য r সেন্টিমিটার ধরতে হবে। অতএব অর্ধগোলাকৃতি বাটির বক্রতলের ক্ষেত্রফল কি হবে? 2πr² বর্গ সেন্টিমিটার। আমরা আগেই পড়েছি। এখানে বলে দেওয়া আছে বাটিটি যেহেতু নিরেট নয়, শুধুমাত্র বক্রতলের পাত লাগবে, তাই শুধু অর্ধগোলাকৃতি বাটিটির বক্রতলের ক্ষেত্রফল 2πr² বর্গ সেন্টিমিটার হবে। শর্তানুসারে 2πr² = 173.25 আমরা লিখতে পারবো, যেহেতু বলে দেওয়া আছে বাটিটি তৈরি করতে এত বর্গ সেন্টিমিটার অর্থাৎ 173.25 বর্গ সেন্টিমিটার পাত লেগেছে। এরপরে আমরা বা দিয়ে 2 × 22/7 পায়ের মান ইন্টু r² ইকুয়াল 173.25 বা r² ইকুয়াল আমরা লিখতে পারবো 173.25 ডিভাইডেড বাই 2 × 22/7। ফার্স্ট ইন্টু লাস্ট, সেকেন্ড ইন্টু থার্ড করে লিখতে পারবো 173.25 × 7, উপরে চলে যাবে 2 × 22 পাবো। দশমিকটা তুলে দিলে নিচে আমরা 100 লিখতে পারবো। এরপর আমরা কাটাকুটিটা দেখব। 5 দিয়ে কাটাকুটি করলে 5 × 20 সব, 5 × 3 = 15, 5 × 4 = 20, 5 × 6 = 30, 5 × 5 = 25। আবার 5 দিয়ে কাটাকুটি করলে 5 × 4 = 20, 4 লিখলাম, 5 × 6 = 30, 5 × 9 = 45,
5 3 15, 22কে 11 দিয়ে কাটাকুটি করলে 11 দুগুণে 22, 6 11 66, 3 11 33। আমরা পেলাম r স্কোয়ার ইকুয়াল 63 ইন্টু 7, 63 ইন্টু 7 ইন ডিভাইডেড বাই 2 ইন্টু 2 ইন্টু 4, 63, 9 into 7, 3 into 3 into 7 into 7 divided by 2 into 2 into 2 into 4। এই 4 আমরা লিখতে পারবো 2 into 2, লিখতে পারবো 2 into 2 into 2 into 2, বা আর প্লাস অলওয়েজ প্লাস রুট ওভার 3 into 3 into 7 into 7 divided by 2 into 2 into 2 into 2, 3 7, 3 7কে 21, 2 দুগুণে 4, তাহলে 21/4। অতএব আর 21/4, অতএব বাটিটির মুখের ব্যাস হবে ব্যাসার্ধের দ্বিগুণ, তাই 2 দিয়ে গুণ করেছি, ইকুয়াল 21/4 ইন্টু 2, 2 4-এ কাটলে 2 হবে নিচে, তাহলে 21/2 ভাগ করলে আমরা পাবো 10.5 সেন্টিমিটার। অতএব বাটিটির মুখের ব্যাস হবে 10.5 সেন্টিমিটার। এরপরে আমরা 4-এর দাগে দেখব। এবার একটি নিরেট অর্ধগোলাকার পাথরের পেপার ওয়েট এ কতটা পরিমাণ পাথর আছে হিসাব করি। ধরি অর্ধগোলাকার পাথরের পেপার ওয়েটের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক। অতএব নিরেট অর্ধগোলকের আয়তন হবে 1/2 গণিত গোলকের আয়তন। যেহেতু নিরেট গোলকের আয়তন 3.5 পাই r3, তাহলে অর্ধ নিরেট গোলকের আয়তন হবে 1/2 গণিত গোলকের আয়তন। লিখতে পারবো ইকুয়াল 1/2 ইন্টু 3.5 পাই r3 ঘন একক, 2 4-এ কাটলে 2/3 পাই r3 ঘন একক। অতএব নিরেট অর্ধগোলকের আয়তন হবে 2/3 পাই r3 ঘন একক। প্রয়োগ 8, যদি একটি পাথরের অর্ধগোলাকার নিরেট ঘনবস্তুর ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার হয়, তবে তাতে কতটা পরিমাণ পাথর আছে হিসাব করি। নিরেট অর্ধগোলাকার পেপার ওয়েটে পাথর আছে, আমরা আয়তন আমরা দেখেছি অর্ধগোলকের আয়তন, নিরেট অর্ধগোলকের আয়তন 2/3 পাই r3, তাহলে 2/3 পাই 22/7 পায়ের মান, আর এর মান হচ্ছে এখানে আমরা পেয়েছি 14, তাহলে 14 তার হোল কিউব 14 ইন্টু 14 ইন্টু 14 ঘন সেন্টিমিটার। আমরা কি পেলাম? 8-এর প্রশ্নের উত্তরটা দেখব এখানে। অতএব নিরেট অর্ধগোলাকার পেপার ওয়েটে পাথর আছে 3/2 ইন্টু 22/7 ইন্টু 14 ইন্টু 14 ইন্টু 14 ঘন সেন্টিমিটার। 7 14-এ কাটলে 2 লিখতে পারবো, বাকি যেমন আছে আমরা লিখলাম। 2 ইন্টু 2 4, 4 ইন্টু 2 8, 4 ইন্টু 2 8, 88, 4 ইন্টু 4/3 যেমন আছে লিখলাম। 88 ইন্টু 4 ইন্টু 4 196 হবে, গুণ করলে 3 যেমন আছে লিখব। 88 ইন্টু 196 গুণ করলে আমরা পাবো 8 6 48-এর 8, হাতে রইল 4, 8 6 48, 4 4 52, 8 9 72-এর 2, হাতে রইল 7, 8 9 72-এর 7 79, 8 8 1 8-এ 8, 1 8-এ 8। এরপরে যোগ করলে আমরা পাবো 8 নামবো, 2 2 4 নামবে, 9 5 14, 8 22-এর 2, হাতে রইল 2, 8 7 15 আর 2 17। তাকে 3 দিয়ে ভাগ করে দেখবো আমরা, 3 আছে নিচে, 3 দিয়ে ভাগ করলে আমরা পাবো 3 5 15, 2 নেমে গেল বিয়োগ ফল, পাশে 2 ছিল নামিয়ে নিলাম, 3 7-কে 7 3 21, 21 হলো, বিয়োগ করলে 1 নামবে, পাশে 4 নামিয়ে দিলাম, 3 4-এ 12, 4 লিখলাম, বিয়োগ করলে আমরা 2 পাবো, পাশে 8 ছিল, 8 নামিয়ে দিলাম, 3 9 27, 9 খাবে, আমরা 28 থেকে 27 বিয়োগ করলে 1 পাবো, তাহলে আমরা পেলাম 5749 1/3 ঘন সেন্টিমিটার। কি পেলাম এখানে?
না, এত পরিমাণ পাথর আছে। কত পরিমাণ? না, হ্যাঁ, ৫৭ পূর্ণ ৫,৭৪৯ পূর্ণ ১/৩ ঘন সেন্টিমিটারের পাথর আছে। কতটা পরিমাণ পাথর আছে লিখব। অতএব পাথর, তবে তাতে পাথরের পরিমাণ 5749 1/3 ঘন সেন্টিমিটার আমরা লিখতে পারবো। প্রয়োগ ৯, দুটি গোলাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত 1:4 হলে তাদের আয়তনের অনুপাত কি হবে? তাহলে দুটি ঘনবস্তুর ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরে নিতে হবে। ধরি দুটি গোলাকার ঘনবস্তুর ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে R1 এবং R2 একক, R1 একক এবং R2 একক। তাহলে R1 এককের গোলাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল হবে 4πr1²। R2 ব্যাসার্ধের গোলাকার ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল হবে 4πr2²। শর্তানুসারে 4πr1² ডিভাইডেড বাই 4πr2² ইকুয়াল 1/4, যেহেতু সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত 1:4। বা 4π কেটে গেল, r1² ইকুয়ালস টু 1/4 লিখতে পারবো। বা r1/r2 তার হোল স্কোয়ার ইকুয়াল 1/2 তার হোল স্কোয়ার। অতএব r1/r2 ইকুয়ালস টু 1/2। অতএব প্রথম গোলকের আয়তন বাই দ্বিতীয় গোলকের আয়তন ইকুয়াল, আমরা প্রথম গোলকের আয়তন আর ব্যাসার্ধের প্রথম গোলকের আয়তন 3/3 R2 ব্যাসার্ধের দ্বিতীয় গোলকের আয়তন 3/3 4/3 কেটে গেল, ইকুয়াল r1/r2 তার হোল কিউব লিখতে পারবো, যেহেতু r1³ ইকুয়াল r1/r2 তার হোল কিউব ইকুয়াল 1/2 তার হোল কিউব, যেহেতু r1/r2 ইকুয়াল 1/2 লিখেছিলাম, ইকুয়াল 1/8। অতএব গোলাকার ঘনবস্তু দুটির আয়তনের অনুপাত 1:8 হবে। প্রথম গোলকের আয়তন বাই দ্বিতীয় গোলকের আয়তন ইকুয়াল 1/8। অতএব গোলাকার ঘনবস্তু দুটির আয়তনের অনুপাত হবে 1:8। প্রয়োগ 10, যদি দুটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 1:2 হয়, তবে তাদের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত করে লিখি। নিচে করতে হবে, যদি দুটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 1:2 হয়, তবে তাদের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে হবে। ধরি প্রথম গোলকের ব্যাসার্ধ r একক, অতএব দ্বিতীয় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হবে। অতএব প্রথম গোলকের বক্ষতলের ক্ষেত্রফল হবে 4πr² বর্গ একক। অতএব দ্বিতীয় গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হবে 4π2r তার হোল স্কোয়ার বর্গ একক। এরপরেই প্রথম গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল দ্বিতীয় গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত লিখতে হবে, ইকুয়াল 4πr² প্রথম গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, দ্বিতীয় গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 4π×2r তার হোল স্কোয়ার। 4π কেটে গেল, ইকুয়াল r²4r², 2 × 2 4r², ইকুয়াল, যেহেতু r নন জিরো, অতএব ইকুয়াল 1:4 লিখতে পারবো, ইকুয়াল 1:4 হবে প্রথম গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল ও দ্বিতীয় গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। অর্থাৎ এখানে গোলক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। প্রয়োগ 11, যদি একটি গোলকের আয়তন ও পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হয়, তবে গোলকটির ব্যাসার্ধের সংখ্যামান হিসাব করি। তাহলে আমাদের গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরে নিতে হবে। ধরে নিলাম r একক গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। অতএব গোলকটির বক্ষতলের ক্ষেত্রফল হবে 4πr², আমরা জানি বর্গ একক। আয়তন হবে 4/3 ঘন একক, r³ ঘন একক, যেহেতু আমরা আয়তনের সূত্র আমরা জানি 4/3 ঘন একক। প্রশ্ন অনুসারে এদের দুই সংখ্যা মান সমান, অর্থাৎ গোলকটির আয়তন পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সংখ্যা মান সমান, তাই শর্ত অনুসারে বা প্রশ্ন অনুসারে লিখতে পেরেছি 4/3 ইকুয়াল 4πr²। 4π কেটে গেল, r³ বাই 3
আর কিউব বাই 3 ইকুয়াল আর স্কোয়ার, আর স্কোয়ার আর স্কোয়ারে কেটে দিলে আর বাই 3 ইকুয়াল 1, অতএব আর ইকুয়াল 3। যেহেতু আর নন জিরো অবশ্যই লিখতে হবে, অতএব গোলকটির ব্যাসার্ধের সংখ্যা মান হবে 3। 5, কোনো ফাঁপা গোলকের বহিঃব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য স্মল আর একক হলে ওই ফাঁপা গোলককে কী পরিমাণ পদার্থ আছে, অর্থাৎ ওই ফাঁপা গোলক তৈরি করতে কতটা পরিমাণ পদার্থ লেগেছে তার আয়তন কিভাবে পাবো। একটি ফাঁপা গোলক দেওয়া আছে, তার বহিঃব্যাসার্ধ ক্যাপিটাল আর একক, অন্তঃব্যাসার্ধ স্মল আর একক। তাহলে ক্যাপিটাল আর একক ব্যাসার্ধের গোলকটির আমরা আয়তন পাবো 4/3 পাই ক্যাপিটাল আর কিউব, আর স্মল আর একক ব্যাসার্ধের গোলকটির আয়তন পাবো 4/3 পাই আর কিউব ঘন একক। তাদের পার্থক্য আমরা যদি লিখি 4/3 পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস 3.5 পাই স্মল আর কিউব ঘন একক। 3.5 পাই আমরা যদি কমন নিই 3.5 পাই ইন্টু আর কিউব মাইনাস আর কিউব ঘন একক হবে, অর্থাৎ ওই ফাঁপা গোলক তৈরি করতে যে পরিমাণ পদার্থ লেগেছে তার পরিমাণ হবে 3.5 পাই ইন্টু ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব ঘন একক। প্রয়োগ 12, 1 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে 1 সেন্টিমিটারের পুরো ফাঁপা গোলকে পরিণত করা হলে নতুন গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। যেহেতু ফাঁপা গোলক, তাহলে আমরা দুই রকম ব্যাসার্ধ ধরব, একটা বহির্ব্যাসার্ধ আর একটা অন্তর্ব্যাসার্ধ। এখানে ধরি নতুন গোলকটির বহির্ব্যাসার্ধ হবে আর একক, অতএব অন্তঃব্যাসার্ধ হবে, যেহেতু 1 সেন্টিমিটার পুরো বলে দেওয়া আছে তাই গোলকটির অন্তঃব্যাসার্ধ হবে আর -1 সেন্টিমিটার। এরপরে আমাদেরকে লিখতে হবে প্রশ্ন অনুসারে, কি লিখব নাম এখানে আর নতুন গোলকের বহিঃব্যাসার্ধ আর, অর্থাৎ বহিঃব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, অর্থাৎ 8 সেন্টিমিটার ব্যাসার্ধে গোলকটির আয়তন 4/3 পাই আর কিউব। তার থেকে অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য অর্থাৎ 8-1 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের গোলকটির আয়তন বাদ দিতে হবে, তাই -3.5 পাই r-1 তার হোল কিউব লিখতে পেরেছি। তা কার সঙ্গে সমান হবে না 1 সেন্টিমিটার ব্যাসার্ধের নিরেট গোলকের আয়তন অর্থাৎ 3.5 পাই 1 তার হোল কিউব 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের অপর নিরেট গোলকটির আয়তনের সমষ্টির সমান হবে, তাই 3.5 পাই 6 তার হোল কিউব লিখতে পেরেছি। বাঁ দিয়ে 3.5 পাই বাম দিকে কমন নিলে আর কিউব মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে r-1 তার হোল কিউব ইকুয়াল ডান দিকে 3.5 পাই কমন নিলে 1 কিউব প্লাস 1 6 তার হোল কিউব প্লাস 216 লিখতে পারবো। 6 × 14 6 × 14 6 × 3 18 আর 3 21, তাহলে 216 লিখতে পারবো। বা আমরা 3.5 পাই কেটে দিতে পারবো, তাহলে আর কিউব মাইনাসটা গুণ করার পরে আর কিউব, তারপরে আমরা আর কিউব লিখতে পারবো। আমরা লিখতে পারবো 3.5 পাই কমন কেটে দেওয়ার পরে উভয় দিকে 3.5 পাই কেটে দিলাম, 3.5 পাই কেটে দিলাম, ক্যান্সেল আউট হয়ে গেল। বা দিয়ে আর কিউব মাইনাস r-1 তার হোল কিউব ইকুয়াল 216 প্লাস 1 217, বা আর কিউব মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1a মাইনাস বি তার হোল কিউব সূত্র a আর বি 1, তাহলে আর কিউব মাইনাস 3a স্কোয়ার আর স্কোয়ার ইন্টু বি 1 প্লাস 3a আর ইন্টু বি স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 1 তার হোল কিউব ইকুয়াল 217, বা এরপরে মাইনাসটা গুণ করে দেব। আর কিউব যেমন আছে প্লাস মাইনাস মাইনাস আর কিউব মাইনাস মাইনাসে প্লাস 3r স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস 3r মাইনাস মাইনাসে প্লাস 1 ইকুয়ালস টু 217।
প্লাস আর মাইনাস আর কিউব প্লাস আর কিউব মাইনাস আর কিউবে কেটে যাবে, পড়ে থাকবে 3r স্কোয়ার মাইনাস 3r প্লাস 1 ইকুয়ালস টু 217, বা 3r স্কোয়ার মাইনাস 3r ইকুয়াল 217 মাইনাস 1 ইকুয়াল 216, বা 3r স্কোয়ার মাইনাস 3r মাইনাস বাম দিকে নিলে মাইনাস 216 ইকুয়ালস টু 0। 3 দিয়ে আমরা ভাগ করে দিলে পাবো r স্কোয়ার মাইনাস r ইকুয়াল 3 7 21, 3 2 6 মাইনাস 72 ইকুয়ালস টু 0। এরপরে আমরা উৎপাদকের সাহায্যে আর এর মান নির্ণয় করব, উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে। এরপরে আমরা 72কে লিখতে পারবো 8 9 72, 9 থেকে 8 বাদ দিলে আমরা 1 পাবো, তাই আমরা লিখতে পেরেছি r স্কোয়ার মাইনাস 9r প্লাস 8r মাইনাস 72 ইকুয়ালস টু 0। প্রথম দুটো রাশি থেকে আর কমন নিলে বা দিয়ে r ইন্টু আর মাইনাস 9, দ্বিতীয় দুটো রাশি থেকে প্লাস 8 কমন নিলে r মাইনাস 9 ইকুয়ালস টু 0। উভয় রাশি থেকে আর মাইনাস 9 কমন নিলে বা দিয়ে লিখতে পারবো r মাইনাস 9 ইন্টু আর প্লাস 8 ইকুয়ালস টু 0। অতএব হয় r মাইনাস 9 ইকুয়াল 0, অতএব r ইকুয়ালস টু 9, নতুবা r প্লাস 8 ইকুয়ালস টু 0, অতএব r ইকুয়ালস টু মাইনাস 8। যেহেতু ব্যাসার্ধের দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, তাই r এর মান মাইনাস 8 হতে পারে না, সুতরাং r ইকুয়াল 9 হবে। অতএব নতুন গোলকটির বহিঃব্যাসার্ধ হবে 9 একক। অতএব বাইরের বক্রতলের ক্ষেত্রফল কত হবে না, বাইরের বক্রতলের ক্ষেত্রফল আমরা লিখতে পারবো, বাইরের বক্রতলের ক্ষেত্রফল আমরা লিখতে পারবো, বাইরের বক্রতলের ক্ষেত্রফল লিখতে পারবো 4πr স্কোয়ার বর্গ সেন্টিমিটার, 4 ইন্টু পায়ের মান 22/7 ইন্টু r স্কোয়ার 9 তার হোল স্কোয়ার 9 ইন্টু 9 বর্গ সেন্টিমিটার। এরপরে আমরা গুণ করলে পাবো, গুণ করলে কি পাবো দেখি, তাহলে 4 ইন্টু 22 88, 9 ইন্টু 9 ইন্টু 81 আপন 7, 88 ইন্টু 81 আমরা গুণ করলে পাবো 1 ইন্টু 8 8, 1 ইন্টু 8 8। 8 64, 4 হাতে রইল 6, 8 64 আর 4 70, এরপর যোগ করবো 8 নেমে গেল, 8 4 12, 2 0 আর 1 1, 7 নেমে গেল, তাকে 7 দিয়ে ভাগ করতে হবে। 7 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, এখানে 7 দিয়ে ভাগ করলে 7 1 7, বিয়োগ করলে 0 পাবো, 1 আমরা নামিয়ে দিলাম। তাহলে পরের দুইটা নামাতে হলে আমাদের একটা শূন্য খাওয়াতে হবে, তাই 12 হলো, শূন্য খাইয়ে 12 লিখলাম। 7 1 7 লিখলাম, 7 5 12, বিয়োগফল 5 হলো, পাশে 8 ছিল, নামিয়ে নিলাম। এরপরে 8 7 56, বিয়োগ করলে 2 হবে, এখানে 8 খেয়েছে, তাহলে আমরা পেলাম কি, ভাগ করে পেলাম, বিয়োগ ফলে এখানে শেষে 2 হয়েছে, তাহলে ভাগ করে আমরা পেলাম 1018 2/7 বর্গ সেন্টিমিটার হবে বক্রতলের, বাইরের বক্রতলের ক্ষেত্রফল। থ্যাংক ইউ। এই পর্যন্ত। পরের ভিডিওতে এক্সারসাইজে সমস্ত অঙ্ক করব। থ্যাংক ইউ।